নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ। আমরা এই মুহূর্তে যে বিশেষ প্রোগ্রাম নিয়ে আপনাদের কাছে আছি, আপনারা জানেন যে আমরা বিভিন্ন অ্যাসপেক্টে আপনাদের কাছে প্রোগ্রাম পরিবেশন করে থাকি এবং আমরা জানি যে সাধারণ মানুষের সবচেয়ে বেশি মাথা ব্যথা হচ্ছে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে। সেই জন্য সেই দিকটাকে মাথায় রেখে আমরা আজকের এই চিকিৎসকদের সঙ্গে যে অনুষ্ঠানটা আমরা শুরু করেছি, সেখানে আমরা পেয়ে গেছি শিলিগুড়ি শহর কেন, গোটা উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় একজন ডাক্তার। আমি জনপ্রিয় এই অর্থে বলছি যে 2020 অর্থাৎ 2020 সাল থেকে যে মানুষটিকে আমরা রাস্তাঘাটে দেখছি, ডক্টর সন্দীপ সেনগুপ্ত আমাদের সঙ্গে আছেন। ধন্যবাদ এবং সকল দর্শক বন্ধুকে নমস্কার। স্যার, আমরা যেটা আপনার শুরুতেই আমরা জানি যে সব কিছু নিয়েই আপনার কাছে আমি আসবো, সেটা হচ্ছে যে এই কোভিড পিরিয়ডে আপনি একদম রাস্তায় নেমে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কাজ করেছেন। তো আমি ডাইরেক্ট এই করোনা নিয়ে আমি পরে আসবো, তা প্রথমে যেটা আসি, যেহেতু আপনি একজন প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ, একটু জেনে নিতে চাই যে এখন কোভিড পরিস্থিতিটাকে আমরা কি একটু ডাউনওয়ার্ডস বলতে পারি? আমি ইন জেনারেল বলছি, তারপরে আমি প্রসূতি মায়ের ক্ষেত্রে ঢুকবো। নিঃসন্দেহে বলতে পারি, কারণ এটা তো আমাদের পরিসংখ্যানই তাই বলছে। এবং আমাদের বিভিন্ন হাসপাতালে যে কোভিড বেডগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই ফাঁকা। কিন্তু আমরা চতুর্থ ওয়েভ আসবে কিনা সেটা নিয়ে এখনো নিশ্চিত নয়। আমরা যখন ভেবেছিলাম দ্বিতীয় ঢেউয়ের পরে যে তৃতীয় ঢেউ হয়তো আসবে না, তখনই আমরা দেখলাম তৃতীয় ঢেউ আছড়ে পড়লো এবং দ্বিতীয় ঢেউয়ের মতো অত বেশি দিন ধরে না হলেও অনেক মানুষ কিন্তু মাইল্ড ডিজিজে আক্রান্ত হলেন, যেহেতু মূল ভেরিয়েন্টটা হয়তো ওমিক্রন ছিল। কিন্তু অনেকের সিভিয়ার ডিজিজ হয়েছিল, কিছু মৃত্যুও হয়েছিল। তো চতুর্থ ঢেউ আসবে কিনা জানি না, তবে এই সময় আমরা বলতে পারি যে আগের তুলনায় অনেক ভালো জায়গায় আছি। আর সত্যি কথা বলতে, প্রথমে তো জীবন বাঁচানো চ্যালেঞ্জ ছিল, তারপর জীবন ও জীবিকার একটা মেলবন্ধন হলো। এখন জীবন জীবিকা এবং আমাদের জীবনযাত্রা সবকিছুই আমাদের আগের ছন্দে ফিরে এসছে বা ফিরে আসতে চলেছে, প্রায় পুরোটাই ফিরে এসছে। কাজে এখন একটা কথাই বলবো যে যেহেতু আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারি না যে চতুর্থ ঢেউ বা অন্য কিছু আসবে কিনা, নাকি এটা এন্ডেমিক হয়ে যাবে ফ্লু এর মতো, সেটা আমরা আশা করছি। কারণ বহু মানুষ আক্রান্ত হলে তো একটা হার্ড ইমিউনিটিও ডেভেলপ করে, অনেকেই ভ্যাকসিন পেয়ে গেছেন, বুস্টার ডোজ চলছে। তো তবুও বলবো যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটা, ভিড় জায়গায় মাস্ক পরা বা কাজের জায়গায় মাস্ক পরা, এগুলো কিন্তু আপনারা বজায় রাখবেন। কারণ এটা আমরা দেখেছি যে মাস্ক পরলে বা সঠিকভাবে হাত ধুলে বা হাত স্যানিটাইজ করলে আমরা অনেক অন্য রোগের হাত থেকেও মুক্ত হই। ঠিক। স্যার, আপনি একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে যেহেতু উত্তরবঙ্গ মেডিকেল কলেজের যে পরিকাঠামো এবং এই বিভিন্ন রকমের পরিকাঠামো এখন চলছে আমরা জানি, এবং তার সঙ্গে আপনি ওতপ্রোতভাবে জড়িত আছেন। তো একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে আমরা দেখেছি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কোভিড ব্লক 1, 2 এগুলো করা হয়েছে। এই মুহূর্তে স্যার কীরকম অবস্থা? মানে হঠাৎ করে যদি আবার একটা এন্ডেমিক পজিশনে চলে আসে? না, হঠাৎ করে যদি অনেক মানুষ আক্রান্ত হয়, তার জন্য আমরা তৈরি আছি। কারণ আমাদের কোভিড ইনফ্রাস্ট্রাকচার তো যেটা ছিল সেটা আছে। আমাদের শতাধিক এইচডিইউ বেড, আইসিইউ সমস্ত কিছুই রয়েছে। প্রসূতিদের ডেলিভারির জায়গা, পেডিয়াট্রিক্স কোভিড ওয়ার্ড, সার্জিক্যাল কোভিড ওয়ার্ড সমস্ত রয়েছে। কাজে আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে। শুধু যখন প্রকোপ কমেছে আমরা আস্তে আস্তে কিছু জায়গাকে রেখে বাকি জায়গাগুলো নন কোভিড অন্যান্য সিরিয়াস পেশেন্টের জন্য বা অন্যান্য ইনফেকশাস ডিজিজ পেশেন্টের জন্য আমরা সেই জায়গাগুলোকে ইয়ারমার্ক করব। কিন্তু যদি কখনো কোভিডের ঢেউ আসে, কিছু জায়গা আমরা কিন্তু রেখে দিচ্ছি। একটা জিনিস জানতে চাইছি স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে, সেটা আমরা জানি যে অনেক সময় আমরা দেখেছি যে আমাদের মায়েরা বা আমি যদি বলি মহিলা, ইন জেনারেল মহিলা, তারা সার্ভিক্স ক্যান্সারে খুব ভোগেন। আমি এই প্রশ্নটা আপনাকে এই জন্য করতে চাইছি, আমি রোগটা নিয়ে পরে আসব। আমরা জানতে পেরেছি যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে একটা এক ছাতার তলায় ক্যান্সারের একটা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট গড়ে উঠছে, যেটা আপনি আরও ভালো বলতে পারবেন। টাটা ক্যান্সার যে ইনস্টিটিউট রয়েছে, তাদের সঙ্গে আমাদের একটা মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্যার, এটা কি পিপিপি মডেলে হবে? না, এটা পুরোপুরি গভর্নমেন্টের হবে। টাটার কোনো ইনভেস্টমেন্ট নেই এখানে, কিন্তু টাটা আমাদের লজিস্টিক সাপোর্ট, ট্রেনিং, এসব জিনিসগুলো দিচ্ছে, মেন্টারিং, এগুলো টাটা করবে। টাটা আমাদের মডেলটা দিচ্ছে এবং আমাদের কাউকে কাউকে হয়তো ওখানে গিয়ে ট্রেনিং নিয়ে আসতে হবে। কারণ এর তো অনেক অ্যাসপেক্ট আছে, মেডিকেল অঙ্কোলজি, যার মধ্যে মেডিসিন,
বা লিউকিমিয়া, বাচ্চাদের ক্যান্সার, এগুলো সব পড়ে। সার্জিক্যাল অঙ্কোলজির মধ্যে গাইনি অঙ্কোলজি বা গাইনি ক্যান্সার, সার্জারির ক্যান্সার, ইএনটিআই এর ক্যান্সার, সমস্ত কিছুই পড়ে, অর্থোপেডিক। তো সব এক ছাতার তলায় হবে, এবং ডায়াগনস্টিক্স থেকে শুরু করে রেডিওথেরাপি, কেমোথেরাপি, সমস্ত কিছুই একই জায়গায় হবে। হয়তো বছর 2-2.5 সময় লাগবে গড়ে তুলতে। জায়গা আমরা সিলেক্ট করে ফেলেছি। এইটা কি স্যার, আমি বলতে চাইছি যে এই যে সুবিধাটা, এটা তো একটা সরকারের বিরাট একটা পদক্ষেপ আমি বলবো। সেক্ষেত্রে উত্তরবঙ্গ কেন, আমার মনে হয় পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বা নেপাল, এসব জায়গা থেকেও পেশেন্ট আসবে। আসতেই পারে, না আসার কিছু নেই। কারণ চিকিৎসার ক্ষেত্রে বা চিকিৎসকের ক্ষেত্রে কোনো দেশকালের বেড়াজাল হয় না। আমি একটা উদাহরণ আমাদের দিলেই বুঝতে পারবেন যে লক্ষণের যখন শক্তিশাল হয়েছিল, তখন কিন্তু চিকিৎসা করেছিলেন সুসেন। তিনি লঙ্কার থেকে এসেছিলেন, তিনি বিরোধী পক্ষ ছিলেন। কাজেই চিকিৎসার ক্ষেত্রে কিন্তু জেনেভা কনভেনশনের পর থেকে, বা এটা আমাদের মানবিক কর্তব্য যে চিকিৎসার ক্ষেত্রে মানুষের কোনো দেশকালের বেড়াজাল থাকে না। তবে নিঃসন্দেহে পশ্চিমবঙ্গে হচ্ছে, তো পশ্চিমবঙ্গের মানুষ নিঃসন্দেহে সুবিধা পাবেন, বা যদি কোনো সরকারি প্রকল্প থাকে তার সুবিধাটা তারা বেশি পাবেন, কিন্তু চিকিৎসা সবার জন্য হতে পারে। আমাদের এমনিতেও বাংলাদেশ, নেপাল, অন্যান্য রাজ্য থেকে পেশেন্ট প্রচুর আসে, সে ক্যান্সার হোক চাই ক্যান্সার ছাড়া অন্য রোগ হোক। যেহেতু আপনি একজন গাইনোকোলজিস্ট, আমি বারবার এই শব্দটা বলছি, সেক্ষেত্রে একটা ডাইরেক্ট কোশ্চেন করতে চাইছি, যে একটা আমরা দেখেছি যে ইদানিং ব্রেস্ট ক্যান্সারের একটা প্রবণতা দেখা যাচ্ছে, এবং আমি দুটো ভাগে আপনাকে প্রশ্নটা করতে চাইছি সঠিকভাবে জানার জন্য। সেটা হচ্ছে অ্যাজ এ গাইনোকোলজিস্ট, ধরুন যদি মহিলারা একটা ব্রেস্টে কোনো পেন অনুভব করে, তাহলে সেক্ষেত্রে কি এইগুলো সব ক্ষেত্রেই কার্সিনোমাতে রূপান্তরিত হয়, না অন্য কোনো রোগ হতে পারে? অনেক ধরনের রোগ হয়, যে কোনো ক্যান্সার, যে কোনো অঙ্গে বিভিন্ন ধরনের রোগ হয়। একটা বিনাইন আর একটা হচ্ছে ম্যালিগনেন্ট, এবং এই ক্যান্সারের পার্সেন্টেজ কিন্তু সমগ্র রোগের মধ্যে অত্যন্ত কম। হ্যাঁ, এখন প্রবণতার ব্যাপার না। এবার যত দিন যাবে, আমরা যেমন ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ দিয়ে অনেক রোগকে প্রিভেন্ট করতে পেরেছি। কিছু কিছু রোগ আমাদের পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, যেমন পোলিও। কিন্তু এখন যখন অনেক রোগ আমাদের কমেছে, তেমনি যদি দেখা যায় যে ইনফেকশাস ডিজিজ কিছু বাড়বে, কোভিড যেমন এসছে, অন্যান্য কোনো ভাইরাস ঘটিত রোগও আসতে পারে, আর ক্যান্সার বাড়বে। আর নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে যেগুলো লাইফস্টাইল রিলেটেড বা আমাদের মেটাবলিক ডিজিজ, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, এগুলো সংখ্যা বাড়বে। এবং এখন তো রোগ নির্ণয় করার পদ্ধতিগুলো এত উন্নত হয়েছে, মানুষ এত সচেতন হয়েছেন, তাই জন্য নির্ণয় হচ্ছে বেশি। কাজেই যেটা করতে হবে, আমরা যেটা বলছি, এই অঙ্কোলজি যে এক ছাতার তলায়, তার মধ্যে প্রিভেন্টিভ অঙ্কোলজিও থাকছে। অনেক সময় আউটরিচ ক্যাম্প হবে। আমরা টাটার মডেল বা যারা খুব ভালো সেন্টার অফ এক্সেলেন্স আছে, তাদের থেকে আমাদেরও অনেক কিছু নেয়ার আছে। আমাদেরও যেমন অনেক সিস্টেম ভালো, তেমনি তাদেরও অনেক সিস্টেম ভালো, যে সামাজিক প্রেক্ষাপটে যে কার্যকারিতা, যে চিকিৎসক যাবে পেরিফেরিতে, গ্রামাঞ্চলে বা যে কোনো পেরিফেরিতে যেখানে রোগের প্রকোপ বেশি, সেখানে গিয়ে অ্যাওয়ারনেস করবে, সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের গুরুত্ব বোঝাবে। তারপরে ফ্যামিলি হিস্ট্রিতে কারোর যদি ক্যান্সার থাকে, তাদের অনেক বেশি সতর্ক হতে হয়। সার্ভাইকাল ক্যান্সারের কথা আপনি প্রথমে জাস্ট উচ্চারণ করেছিলেন, এটা কিন্তু এখন একটা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজের মতো। সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন আছে, 9 বছর অনওয়ার্ডস মেয়েরা কিন্তু নিতে পারে অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে ভ্যাকসিন, এবং অত্যন্ত কার্যকর। কারণ আমরা একটা ভাইরাস, এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসকে এর জন্য মেন কারণ হিসেবে খুঁজে পেয়েছি। তো কাজেই আমি একটা অনুরোধ করব সকল দর্শকদের, যে আপনারা আপনার স্ত্রীকে বা মেয়েকে জন্মদিনের বা বিবাহবার্ষিকীর বেস্ট গিফট দিতে পারেন সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন। এখনো ন্যাশনাল ইমিউনাইজেশন স্কেডিউলে আসেনি যে বিনা পয়সায় দেয়া যাচ্ছে, কিন্তু আপনি যদি সামগ্রিকতা বিচার করেন, যে ধরুন যারা সরকারি হাসপাতালেও বিনা পয়সায় চিকিৎসা করাবেন, তাদেরও যাতায়াত, এতবার যাওয়া আসা সব মিলিয়ে কিন্তু খরচ বেড়ে যায়। সেখানে যদি আপনি সামান্য কিছু খরচ করে, যতদিন না আমাদের সরকারি শিডিউলে সেটা অন্তর্ভুক্ত হচ্ছে, ভ্যাকসিন নেন, তাহলে কিন্তু
অনেক দিক থেকে আপনি নিরাপদ এটা থাকবেন। একটা চমৎকার ইনফরমেশন আমরা পেলাম ডক্টর সন্দীপ সেনগুপ্তর কাছ থেকে। সেটা হচ্ছে একটু যদি অন্যভাবে একটু সরলীকরণ করে যদি আমরা আপনাদেরকে বলি যে আমরা যেমন পোলিওর ভ্যাকসিন দেই, বিসিজি দেই, তারপরে রিসেন্টলি করোনার ভ্যাকসিনও যেমন দেওয়া হচ্ছে, তো ডক্টর সেনগুপ্ত যেটা বললেন একটা খুব সুন্দর ইনফরমেশন দিলেন, সেটা হচ্ছে ক্যান্সার, সার্ভিক্স ক্যান্সার, এই ক্যান্সার শব্দটা আমাদের ভয় লাগে, তো সেটাকে যদি একটা ভ্যাকসিন দিয়ে আমরা প্রোটেক্ট করতে পারি, এবং যেটা স্যার বলছেন যে এই মুহূর্তে সরকারি ব্যবস্থায় সেটা বিনামূল্যে দেওয়া যাচ্ছে না, কিন্তু ভবিষ্যতে হয়তো সেটা হবে, হতেই পারে। এবং সেক্ষেত্রে বাবা মা হিসেবে আপনারা যদি স্যার আপনার বয়সটা কত বললেন, 9 বছর 9-10 বছর থেকে দেয়া যেতে পারে। হ্যাঁ। তো এবার একটু প্রশ্নটা আমি যেটা করতে চাইছি স্যারকে, স্যার এর ইয়েটা কি, মানে এর এফিকেসিটা কীরকম? আপনি খুব ভালো বললেন যে মানে প্রায় পুরোটাই প্রিভেন্ট করতে পারে, যথেষ্ট এফিকেসি আছে। এটা কি মানে একটাই দিতে হয় নাকি? না, 3টে ডোজ দিতে হয়। আচ্ছা, কোনো ভ্যারাইটিতে 2টো ডোজ দিতে হয়। এমনকি এখন বাইভ্যালেন্ট আছে, 2টো স্ট্রেনের বিরুদ্ধে কার্যকর। কোয়াড্রিভ্যালেন্ট যেটা বেশি পপুলার, 4টে স্ট্রেনের বিরুদ্ধে কার্যকর হয়। এমনকি আরেকটা ভ্যাকসিনও বেরোবে যেটা 9টা স্ট্রেন, মানে শুধু সার্ভাইকাল ক্যান্সার না, এইচপিভি রিলেটেড অন্যান্য যে ডিজিজগুলো রয়েছে তার ক্ষেত্রেও সেটা প্রোটেকশন দেবে। কাজে এটা অত্যন্ত কার্যকর ভ্যাকসিন একটা হতে চলেছে। ইচ্ছে থাকলে এইটা আপনারা করতে পারেন। তাও আপনাদের হয়ে আমি স্যারকে একটা প্রশ্ন করতে চাইছি যে স্যার আমাদের এই যে আপনি এটা বললেন, আমাদের এসকে লাইভের দর্শক যেহেতু প্রচুর ডুয়ার্সে বা পাহাড় অঞ্চলে প্রচুর রয়েছে, তো সেখানে চা বাগান প্রচুর রয়েছে, তারা নিম্ন মধ্যবিত্ত বা ইকোনমিক্যালি একটু, তো সেক্ষেত্রে মোটামুটি এটা কি খুব এক্সপেন্সিভ? আমি এখন অবধি যেটা হয় যে 2,500 টাকা মতন দাম। এবার যদি একসাথে অনেক কেউ কেনে তাহলে নিঃসন্দেহে সেখানে একটু দামটা কম পড়তে পারে, কিন্তু এই জন্যই তো ধরুন যে মানুষেরা নিজেরা পাচ্ছেন তারা দিয়ে নিন। এছাড়া অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আছে যারা তাদের ফান্ড কিছু ক্ষেত্রে মানুষের সেবায় ব্যয় করে, তো এরকমও কিছু কিছু সংস্থার মাধ্যমে এটা করা যেতে পারে। আর আমাদের ফেডারেশন অফ অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া ফক্সি এবং আমাদের বেঙ্গল অবস্টেট্রিক্স গাইনোকোলজিক্যাল সোসাইটি বিওজিএস, তারা সরকারের সাথে আগেও কথা বলেছে, ভবিষ্যতেও এটা নিয়ে আলোচনা চলছে। কাজেই হয়তো ভবিষ্যতে পাওয়া যাবে, কিন্তু যতদিন পাওয়া যাচ্ছে না, যারা নিতে পারেন তারা নিয়ে নেওয়াই ভালো। ঠিক, আমি আগেই বলেছিলাম যে সব কিছু নেই, স্যারের সঙ্গে আমরা ছোট ছোট করে একটু আলোচনা করে প্রশ্ন করে জেনে নেব। তো স্যার এবার যে প্রশ্নটা আমরা করতে চাইছি সেটা হচ্ছে যে অধিকাংশ মহিলাদের দেখা যায় যে তারা একটু মোটাসোটা ওবেসিটিতে ভুগছেন, তাদের হয় অস্টিওআর্থারাইটিস হচ্ছে বা থাইরয়েডের কোনো একটা সমস্যা হচ্ছে, তো এইটা থেকে মানে কি করলে এইগুলো আর আসবে না? দেখুন, কিছু ক্ষেত্রে এটা থাকে জেনেটিক, অনেকে বিভিন্ন মেটাবলিক ডিজিজ হয়, সেসবের কারণে মোটা হন, কারোর ডায়াবেটিস থাকে, কারোর কোলেস্টেরল বেশি থাকে। কিন্তু একটা কথাই বলবো, এসবের ক্ষেত্রে মূল ব্যাপারটা হচ্ছে ডায়েট এবং লাইফস্টাইল। এক্সারসাইজ করা, অনেকের পলিসিস্টিক ওভারি থাকে, অনেক বাচ্চা মেয়েদের, তো তাদেরকে তো অত এক্সারসাইজ ওভাবে বললে হয় না, তাদেরকে সাইক্লিং করানো, স্কিপিং করানো, নাচে ভর্তি করা, বাড়ির কাজ একটু করা, এই বিষয়গুলো যদি তাদেরকে অভ্যেসের মধ্যে নিয়ে আসা যায়, এখন যোগা একটা ভালো রোল রয়েছে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই এই ওবেসিটি জনিত রোগ। স্যার গ্রামেগঞ্জে একটা এরকম ধারণা আছে যে বিয়ের পরে সন্তান হওয়ার পরেই নাকি মায়েরা মোটা হয়ে যায়, এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা না, থাকে? দেখুন, প্রথম কথা, যখন প্রেগন্যান্সি আছে তখন 9 থেকে 11 কেজি পর্যন্ত ওজন বাড়ে বেশিরভাগ মায়েদের, এবং জাস্ট আফটার ডেলিভারি যে পুরো 9 কেজি কমে যাবে তা নয়। এবং প্রেগন্যান্সির সময় যারা ওয়ার্কিংও, তাদেরও তুলনামূলকভাবে রেস্ট নেওয়ার পরিমাণ বেশি, তারপরেও কিছুটা রেস্ট থাকে, তো ডায়েটারি অ্যাডজাস্টমেন্ট কিছুটা করতে সময় লাগে, তো সব মিলিয়ে অনেক সময় ওজন বাড়ে। কিন্তু যদি প্রেগন্যান্সিতেও দিনে 0.5 ঘন্টা লাইট এক্সারসাইজ করা যায় এবং প্রেগন্যান্সির মানে ডেলিভারির পরেও, তাহলে অতটা ওবেসিটি হয় না। আবার অনেকের প্রেগন্যান্সিতে ডায়াবেটিস ডেভেলপ করে, প্রেগন্যান্সিতে অন্যান্য রোগ ডেভেলপ করে, থাইরয়েডের একটা সমস্যা হয়, ঠিকমতো কারেক্টেড যদি না হয়, তখন কিন্তু
ওবেসিটির সম্ভাবনা একটু বেড়ে যায়। এই যে আপনি দুটো তিনটে রোগের কথা বললেন ডিউরিং প্রেগনেন্সি, যেমন থাইরয়েড বা আরও কয়েকটা রোগের কথা বললেন। আমি একটা জিনিস জানতে চাইছি, সেটা অনেক সময় আমরা যেটাকে আমরা ডিলেড মাইলস্টোন বাচ্চা বলি, মানে বা সেইভাবে বাচ্চাটা, তো স্যার এইটা কি মানে গর্ভাবস্থায় কোনো সমস্যার জন্য হয় নাকি না? এটা না, অনেক কারণে হয়। একটা হচ্ছে বাচ্চার যদি গঠনগত ত্রুটি থাকে, স্ট্রাকচারাল অ্যানোমালি, তাহলে হতে পারে। যদি জন্মের সময় যদি অনেক আগে জন্মায়, প্রিম্যাচিওর বেবি, আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কিছুটা হতে পারে, তাদের ক্যাচ আপ করতে একটু টাইম নেয়। জন্মের সময় যদি কারুর অ্যাসফিক্সিয়া বা শ্বাসকষ্ট হয়, যদি ডিফিকাল্ট ডেলিভারি মানে হয় মায়েদের শ্বাসকষ্ট হচ্ছে। বাচ্চার, আচ্ছা, বাচ্চা যদি হাঁপিয়ে পড়ে কোনো কারণে বা ঠিক সময় ইন্টারভেনশন হলো না, তখন কিন্তু ব্রেন ড্যামেজ হতে পারে, যেটা টেম্পোরারি হতে পারে, এমনকি পার্মানেন্টও হতে পারে। এই জায়গাটা আরেকটু যদি, মানে বাচ্চার মানে সে কি তখন পেটে আছে? ডেলিভারি প্রসেসের সময় যদি দেখা যায় যে সে হাঁপিয়ে গেল, ঠিক মতো সময় ইন্টারভেনশন করা হলো না, যে হয়তো তক্ষুনি সিজার করার দরকার ছিল, করা হলো না, বা আগে থেকে বোঝা গেল না কিন্তু পেটের মধ্যে কোনো কারণে বাচ্চা মেকোনিয়াম পাস করলো, মানে বাচ্চার যেটা স্টুল সেটা অ্যাসপিরেট করলো, কোনো কারণে হঠাৎ করে রক্তক্ষরণ তৈরি হলো, যেটাকে আমরা অ্যাব্রাপসিও বলি, হঠাৎ করে মায়ের থেকে বাচ্চার মধ্যে ব্লাড আসার পরিমাণ কমে গেল, তো বা কর্ড বেরিয়ে এলো কোনো কারণে আগে, এইসব কারণে যদি ডেলিভারি হয়, তখন কিন্তু বাচ্চার অনেকটা ব্রেন ড্যামেজ হওয়ার চান্স থাকে। এছাড়া অনেক প্রিম্যাচিওরলি হলো, মায়ের কনভালশন হচ্ছে, যাকে আমরা এক্ল্যাম্পসিয়া বলি, খিঁচুনি হয় প্রেগনেন্সির কারণে, তো এই সবগুলো হলে কিন্তু বাচ্চার কিছুটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেইটা কিছু ক্ষেত্রে টেম্পোরারি, কিছু ক্ষেত্রে পার্মানেন্ট। সেই জন্য খুব ভালোভাবে অ্যান্টিন্যাটাল কেয়ার শুধু হলে হবে না, ডেলিভারির সময়ও খুব ভালো কেয়ার দরকার, ডেলিভারির পরেও যথাযথভাবে বাচ্চার ডাক্তারকে দেখানো দরকার। সেই জন্যই তো আমরা ইনস্টিটিউশনাল ডেলিভারি প্রমোট করছি। ঠিক স্যার, একটা জিনিস আমরা শুনি অধিকাংশ ক্ষেত্রেই যে মৃত শিশু প্রসব করলেন মা, এবং বলা হলো, মানে আমাদের মতন মানুষদের জন্য বোঝার জন্য বলা হলো যে গলায় নাড়ি পেঁচিয়ে মারা গেছে। এইটা কি বিষয় স্যার? এটা কি হয়? নাড়ি পেঁচিয়ে গলাতে অনেক সময় যে আম্বিলিকাল কর্ডটা থাকে, সেটা গলায় একটা বা দুটো প্যাঁচ থাকে, কিন্তু সেটার জন্য মৃত্যু ঠিক হয় না। আচ্ছা, সেটা অন্যান্য কারণে একটু আগে আপনি যে কথাগুলো বললেন তার জন্য, সেই সবের জন্য হতে পারে। এবার মৃত্যু গলায় শুধু নাড়ি পেঁচানোর জন্য কেন মৃত্যু হবে? সেটা যদি 3-4টে লুপ হয়, প্রচন্ড টাইট, ডেলিভারির সময় টান পড়ছে, সেক্ষেত্রে একটা ইভেন্ট হতে পারে, কিন্তু তার জন্য মৃত্যু হওয়ার কথা না। একটা দুটো কর্ড লুপ অনেকেরই থাকে, লুজলি থাকে, তাদের নর্মাল ডেলিভারিও হয়, সিজারিয়ানও কারুর কারুর হয়, কিন্তু তার জন্য মৃত্যু হওয়ার কথা না। ঠিক। আমি আবার আলোচনার শুরুতে যেরকম আমরা এখন সবচেয়ে বেশি আলোচিত যে অসুখটা নিয়ে, সেই করোনাতে ফিরে যাচ্ছি একটু ছোট্ট প্রশ্নের মাধ্যমে। সেটা হচ্ছে যে ধরুন 3-4 মাসের যদি কোনো সন্তান সম্ভবা মা থাকেন, তার আমি ধরেই নিলাম তার ওমিক্রন হলো বা করোনা হলো, মাইল্ড হলেও হলো, সে ভ্যাকসিনেটেড, সেক্ষেত্রে কি বাচ্চার মধ্যে এই অসুখটা যাওয়ার না, এখনো মায়ের থেকে বাচ্চার মধ্যে যাওয়ার সেরকম খুব একটা দেখা যায়নি, কিন্তু ডেলিভারির সময় যদি হয়, তখন কি হয়, আফটার ডেলিভারি যখন ব্রেস্ট ফিডিং হয়, তখন বাচ্চাকে তো আর মাস্ক পরানো যাবে না, তো তখন যদি ঠিকমতো সব মানে যেটা বলে প্রোটোকল মেনটেন করা না হয়, তখন সংক্রমণের সম্ভাবনা বাড়ে। কিন্তু মায়ের যদি কোভিড হয়, তাহলে কিন্তু কিছুটা রিস্ক বাচ্চার কোন দিক থেকে আছে, যেমন প্রিম্যাচিওর ডেলিভারি হতে পারে, পেটের মধ্যে বাচ্চা মারাও যেতে পারে সিভিয়ার কোভিড হলে। প্রিম্যাচিওরিটি অনেক কারণেই হয়, একটা হচ্ছে মাকে বাঁচানোর জন্য কোনো কোনো ক্ষেত্রে বাচ্চাকে ডেলিভারি করানো হয়, তো সেই সবগুলো আছে। সেই জন্য বলবো যে এখনো কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার বজায় রাখুন, আর প্রেগনেন্সিতে ভ্যাকসিন তো অলরেডি অ্যাপ্রুভড হয়ে গেছে, এবং অনেক মা ভ্যাকসিন নিচ্ছেন, কাজেই যখনই গর্ভাবস্থা হবে, তখন যাদের ভ্যাকসিন নেওয়া কমপ্লিট হয়নি, তারা কিন্তু ভ্যাকসিনের ডোজ কমপ্লিট করে নিন। আমাদের এই দর্শকদের মধ্যে যারা মহিলা আছেন, আমার মা বোনেরা, দিদিরা, তাদেরকে প্রত্যেককেই এই অনুষ্ঠান খুব মনোযোগ দিয়ে দেখার কথা বলছি, কারণ এই ধরনের মানুষকে আমরা সবসময় পাই না।
আপনাদের হয়ে আমি স্যারকে যে প্রশ্নটা করছি যে ইদানিং দেখা যাচ্ছে যে কোনো মহিলার সে 30 বছর 32 বছর বা 37 বছর তার অনিয়মিত ব্লিডিং হয়ে যাচ্ছে, তারপরে একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখা গেল যে তার ইউটেরাস একটা সিস্ট হয়ে বসে আছে, টিউমার হয়ে বসে, ফাইব্রয়েড, তারপরে হিস্টেকটমি অপারেশন হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে বা কিছু পার্সেন্টেজে সেটা কার্সিনোমা হয়ে যাচ্ছে। তো স্যার এটা আগে বোঝার কোনো রাস্তা থাকে? দেখুন, আমি একটা কথাই বলবো যে কোনো ধরনের যদি আনইউজুয়াল সিমটমস হয় চিকিৎসকের পরামর্শ নিন। কারণ আর যাদের বাড়িতে ম্যালিগনেন্সি বা ক্যান্সারের ইতিহাস আছে, যে শুধু মা বাবা না, ঠাকুমা ঠাকুরদা মাসি পিসি কাকা জ্যাঠা যারই হোক না কেন, যে ইউটেরাস ওভারি ব্রেস্ট কোলন কিডনি এইসব ক্যান্সারের যদি ইতিহাস থাকে তাহলে সেটা কিন্তু নেক্সট জেনারেশনেও যেতে পারে। আচ্ছা, এবং অনেক সময় জেনারেশন স্কিপ করে, ঠাকুরদার হয়েছে বা ঠাকুমার হয়েছে, নাতনির হলো, মাঝে হয়তো মাঝের জেনারেশনটা হয়তো বেঁচে গেল। তো কাজেই এগুলো খুব গুরুত্বপূর্ণ। আর আমি আমার চিকিৎসক বন্ধুদেরও এটা সবসময় বলি যারা জুনিয়র রয়েছে, যে পেশেন্টের ইতিহাস ভালো করে নাও আর ভালো করে এক্সামিন করো। অনেক সময় আমরা এক্সামিনেশন না করলে আমি একটা উদাহরণ দিচ্ছি, এই ইরেগুলার ব্লিডিং এবং দুর্গন্ধযুক্ত সাদা স্রাব, এই কমপ্লেন নিয়ে অনেক পেশেন্ট আমরা দেখেছি 3-4 জায়গায় ঘুরছে, তাদের প্রত্যেককেই যে অ্যান্টিফাঙ্গাল হোক বা অ্যান্টিবায়োটিক হোক দেয়া হচ্ছে, ওষুধ দেয়া হচ্ছে, ক্লিনিক্যাল এক্সামিনেশন করাটা হচ্ছে না। এবার তারপর যখন আমাদের কাছে আসছে আমরা দেখছি হয়তো ক্যান্সার সার্ভিক্স অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে। কাজেই যেমন যারা মানুষ তাদেরকে সচেতন হতে হবে, তেমনি যারা চিকিৎসা করছেন তাদেরকেও কিন্তু একদম টেক্সটবুক প্রোটোকল ফলো করে আইডিয়ালি তাদের চিকিৎসা করা উচিত। আরেকটা অসুখ স্যার আমি দেখেছি মহিলাদের মধ্যে ইদানিং হচ্ছে, সেটা হচ্ছে ইউটিআই। মানে এটা কি বরাবরই হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। কারণ মহিলাদের যে ইউরেথ্রা থাকে সেটা কিন্তু বাইরের পরিবেশের সাথে এক্সপোজড অনেক বেশি এবং তার লেন্থটা খুব কম। ছেলেদের ইউরেথ্রার লেন্থ বেশি, যার ফলে ছেলেদের ইউটিআই হলে কমপ্লিকেটেড বেশি হয়, কিন্তু মেয়েদের ইউটিআই খুব কমনলি হয়। তো কাজেই সেই জন্য যেটা বলা, হাইজিন মেনটেন করা, জল বেশি করে খাওয়া। মেয়েরা অনেক সময় জল খায় না, আমরা বলি যে আমরা ছেলেরা গ্লাসের হিসেবে বা বোতলের হিসেবে জল খাই, মেয়েরা ছিপির হিসেবে জল খায়। তো সেই জন্য জল খেতে হবে বেশি করে। আর সামান্য কিছু উপসর্গ হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। হাইজিনটা যেন বজায় থাকে ঠিক মতো সেটা দেখতে হবে। আর বারবার ইউটিআই হলে আমার মনে হয় যখন যারা বিবাহিত বা সেক্সুয়ালি অ্যাক্টিভ তাদের হাজবেন্ডেরও এরকম কিছু আছে কিনা দেখা উচিত। আবার অনেক সময় মেনোপজের পরে ইস্ট্রোজেনের ঘাটতির জন্য লোকাল এরিয়া ড্রাই হয়ে থাকে, ভ্যাজাইনাল এরিয়া, তো তখন তার থেকে ইউটিআই হয়। সেই জন্য আমরা তখন ইস্ট্রোজেন ক্রিম দিই, তাতে ইউটিআই সেরে যায়। আমি আসলে যে প্রশ্নটা করতে চাই স্যার, এটা কি ব্যাকটেরিয়াল ইনফেকশন না ভাইরাল ইনফেকশন? মূলত ব্যাকটেরিয়াল। তো সেক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের চিকিৎসা শাস্ত্রে এটা সেরে যাওয়ার ব্যাপার আছে। রেকারেন্ট ইউটিআই কারুর হয়, সেক্ষেত্রে একটু বেশি দিন ধরে অ্যান্টিবায়োটিক দিতে হয় বা অ্যান্টিবায়োটিক কালচার সেন্সিটিভিটির উপর ভিত্তি করে দিতে হয় যে কোনটায় সেন্সিটিভ। আর আমরা আরেকটা কথা বলবো, যেহেতু এখানে দর্শকদের মধ্যে যদি কোনো মেডিকেল স্টুডেন্ট বা কোনো চিকিৎসক থাকে, যে আমরা যে ইনডিসক্রিমিনেটলি অ্যান্টিবায়োটিক ইউজ করি, আমরা আমি অনেক সময় পড়াতে গিয়ে বলি যে চাপড় মারলে মশা মরে যায়, সেখানে আমরা AK-47 দিয়ে গুলি করলেও মশা মরবে। তো ন্যাচারালি আমরা কোন ক্ষেত্রে AK-47 ব্যবহার করবো আর কোন ক্ষেত্রে জাস্ট চাটি মেরে মশা মারবো, সেটা আমাদের সম্যক ধারণা থাকা উচিত। কাজেই ইনডিসক্রিমিনেটলি যেখানে সেখানে যে কোনো হায়ার অ্যান্টিবায়োটিক সব ক্ষেত্রে ব্যবহার করা উচিত না। তাহলে কি হবে, আমাদের অস্ত্রগুলো ভোঁতা হয়ে যাবে। এটা আপনি যেরকম বললেন তেমনি আপনার মুখ থেকেই আমি দর্শকদের শোনাতে চাইবো। সেটা হচ্ছে আজকাল দেখি যারা ইয়ং লেডি, যারা সার্ভিস ওম্যান আছে, তাদের হয়তো একটু হেডেক হলো, একটু জ্বর হলো, তারা ওভার দ্য কাউন্টার ওষুধ কিনে খাচ্ছেন। এইটা কি ঠিক করছেন তারা? না, সব ক্ষেত্রে তো ঠিক করছেন না। আর আরেকটা কথাও আমি বলবো, যে অনেক ক্ষেত্রেই যেটা আমরা করে থাকি সাধারণ মানুষ, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট করি না। একটা দুটো খেয়ে সিমটম সেরে গেল, আমরা বাকিটা খেলাম না। এতে কিন্তু আরো বেশি রেজিস্ট্যান্স ডেভেলপ করে ওই অ্যান্টিবায়োটিক। আর মুশকিলটা কি হয়, একবার যদি কোনো একটা
প্রেসক্রিপশনে করা কোনো ওষুধ দিয়ে কোনো একটা রোগ সারলো, অনুরূপ যা কিছু হবে, এবং শুধু তার নয়, তার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার, তখন সেই প্রেসক্রিপশনই চলবে এবং সেখানে একটা দুটো খেয়ে বন্ধ করে দেবে এবং ইনভেরিয়েবলি রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। এই রেজিস্ট্যান্স ডেভেলপ করবে, এটা একটু এই জন্য মানে যে প্রেসক্রিপশনেরও এক্সপায়ারি ডেট থাকে। তার এই রেজিস্ট্যান্স মানে কি এই ওষুধটাতে তার আর কাজ করবে না, এরকম কিছু কাজ করবে না, ও তখন হায়ার অ্যান্টিবায়োটিকের, সেটা তো মারাত্মক। হ্যাঁ, মারাত্মক তো। ঠিক। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ, তো একটা খুব কমন কোশ্চেন এবং মানে সন্তান সম্ভবা মায়েদের জন্য স্যারের মুখ থেকেই এই উত্তরটা আমি আপনাদের কাছে দিয়ে প্রশ্নটা শেষ করব। সেটা হচ্ছে স্যার, এই আমাদের এখানে যেহেতু টি বেল্ট এরিয়া, এখানে খেটে খাওয়া মানুষের সংখ্যা প্রচুর বেশি, তো সন্তান সম্ভবা মায়েরা অনেক সময় রক্তাল্পতায় ভোগেন। তো একটু আপনি তাদের উদ্দেশ্যে যে তারা ডিউরিং প্রেগন্যান্সিতে কি করবে, কিরকমভাবে থাকবে, এবং আমাদের মিশন অ্যান্ড ভিশন নিয়ে দু একটা কথা বলি। কারণ আমরা মাতৃমৃত্যু অ্যানালাইজ করতে গিয়ে দেখেছিলাম যে আমাদের এই প্রত্যন্ত এরিয়া বা টি গার্ডেন এরিয়াতেই খুব খারাপ অবস্থা। শুধু তো মৃত্যু নয়, তাদের মরবিডিটি বলি, যে খারাপ অবস্থা হয়ে যাওয়া, রক্তাল্পতা তো একটা কারণ। কিন্তু রক্তাল্পতা তো ওই প্রেগনেন্সির 9 মাস নিয়ে শুধু ভাবলে হবে না। এই জন্য বিভিন্ন জায়গায় মিটিং করেছি এবং হেলথ এবং লেবার ডিপার্টমেন্টের সঙ্গে কোলাবোরেশনে শুরু করেছিলাম বিভিন্ন চা বাগানে যাওয়া। 2-3 মাস একটু বন্ধ ছিল, আবার কারণ মাঝেও আমার কোভিড হয়েছিল নিজেরও, তো এখন আবার যাওয়া শুরু করছি। তো যেটা আমাদের প্ল্যান, যে অ্যাডোলেসেন্ট হেলথ, মানে 9 বছর, মানে 13 to 19 অ্যাডোলেসেন্ট পিরিয়ড, আমাদের উদ্দেশ্য হওয়া উচিত যে একজনও স্কুল ড্রপ আউট হবে না। কারণ আর্লি যদি স্কুল ছেড়ে দেয়, কেরিয়ার বিল্ডিং যদি না করে, তাহলে কিন্তু একটা প্রবণতা হবে আর্লি ম্যারেজের এবং আর্লি চাইল্ড বার্থের। নিউট্রিশন, যার যা রোজগার এবং তিনি যা সরকারি প্রকল্প থেকে সাহায্য পান, সেটা মাথায় রেখে ডায়েটিশিয়ানদের রিকোয়েস্ট করা হয়েছে ডায়েট চার্ট বানাতে। মানে ডায়েট চার্ট কখনো একটা অ্যাবসলিউট হতে পারে না, কোটিপতির জন্য যা করলাম, যিনি কিছু পাচ্ছেন না তার জন্য তাই সেটা করলে হবে না। 3 নম্বর, কম্পালসারিলি সবার থ্যালাসেমিয়া টেস্টিং ক্লাস 7-8-এ, এবং বছরে একবার করে অন্তত হেলথ চেক আপ অ্যাডোলেসেন্ট গার্ল এবং অবশ্যই ছেলেদের, যে যাদের কোনো রোগ নেই, রোগ হলে তারা হাসপাতালে যায়, কিন্তু যখন রোগ হয় না, অনেক সময় রোগ থাকলেও বোঝা যায় না। আমরা অনেক প্রেগনেন্সিতে দেখি হার্ট ডিজিজ হঠাৎ করে বেরিয়ে এলো। তো সেই জন্য নিউট্রিশনের ব্যাপারটা, জুতো পরে রাস্তায় যাওয়া যাতে ওয়ার্ম ইনফেস্টেশন না হয়, এবং মহিলাদের স্বাস্থ্য, মহিলাদের সুরক্ষা, তাদের পুষ্টি, এগুলোর জন্য আরো বেশি করে মাথায় রাখা। আমাদের এখনো পুরুষতান্ত্রিক সমাজ, বাড়িতে একটা ছেলে আর একটা মেয়ে থাকলে ছেলের নিউট্রিশনের দিকে যতটা জোর দেওয়া হয়, মেয়ের ক্ষেত্রে সব ফ্যামিলিতে, আমি এখন অনেক সামাজিক পরিবর্তন এসছে, কিন্তু সব ফ্যামিলিতে কিন্তু এখনো বৈষম্য গেছে, সেটা আমি বলতে পারি না। কাজেই আমাদের একদম স্কুল হেলথ থেকে ধরতে হবে, তবে কিন্তু আমরা ভবিষ্যতে আমরা একটা সুরক্ষিত প্রজন্মকে তৈরি করতে পারবো এবং হেলদি মাদার, আমাদের যে ড্রিম, যে হেলদি বেবি ফ্রম আ হেলদি মাদার, সেটা আমরা করতে পারবো। এই আমাদের সোশ্যাল ব্যাপারটা দেখতে ঠিক। এই হেলদি মাদার নিয়ে আমার ডক্টর সেনগুপ্তর কাছে শেষ প্রশ্ন থাকবে, এবং অবশ্যই এটা স্যারকে রিকোয়েস্ট করব অন ক্যামেরা স্যার বলবেন। স্যার, আমাদের যে মায়েরা এই অনুষ্ঠান দেখছেন বা যারা এখনও বিবাহিত নন, আমি তাদেরটা আপাতত ছেড়ে দিচ্ছি, একটু অন ক্যামেরা আপনার টু দ্য মেসেজ, যে তারা কি খাবেন, কিভাবে থাকবেন, এটা যদি একটু অন ক্যামেরা বলেন। দেখুন, প্রথম 3 মাস আপনাদের একটু গা গুলোনো, বমি ভাব বেশি হয়, সেই সময় চা, কফি, জুস এগুলোকে অ্যাভয়েড করবেন। আপনারা বারবার খাবেন, শক্ত খাবার বেশি খাবেন, আর তারপর 3 মাস হয়ে গেলে তারপর যে কোনো খাবার খেতে পারেন, কিন্তু দিনে অন্তত 5 বার খাবেন। মনে রাখবেন, নর্মালি আমরা 3 থেকে 4 বার খাই, কিন্তু এবার কিন্তু আপনার এবং আপনার গর্ভস্থ শিশুর জন্য আপনি খাওয়া দাওয়া করছেন। রেস্ট নেবেন, বাঁদিকে কাত হয়ে বেশি শোবেন, চিত হয়ে শোবেন না, কারণ তাতে মায়ের থেকে বাচ্চার মধ্যে রক্ত চলাচল কম হয়। আপনাদের যা হাইট তাতেই সন্তুষ্ট থাকবেন, হিল তোলা জুতো পরবেন না, কারণ তাতে ব্যালেন্স যদি বিগড়ে যায় তখন আপনি পড়ে আহত হতে পারেন। এবং এক্সারসাইজ আপনি দিনে 8 ঘন্টা লাইট এক্সারসাইজ করতে পারেন। স্ট্রেনাস অ্যাক্টিভিটি কম করবেন, কিন্তু যে কোনো কাজ আপনি করতে পারেন। বেড রেস্টের কোনো প্রয়োজন নেই, কারণ প্রেগনেন্সিতে আমাদের রক্ত জমাট বাঁধার একটা সম্ভাবনা থাকে, কাজেই সেটা যত একটু হালকা কাজ করেন
তত ভালো। টেনশন করবেন না, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কোনো অসুবিধা হলে চিকিৎসকের পরামর্শ নেবেন, খুশিতে থাকবেন। ঠিক, অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম উত্তরবঙ্গ মেডিকেল কলেজের স্টুডেন্টস অ্যাফেয়ার ডিন, স্টুডেন্টস অ্যাফেয়ার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং একজন প্রখ্যাত গায়নোকোলজিস্টও বটে ডক্টর সন্দীপ সেনগুপ্তের সঙ্গে। স্যার অনেক ধন্যবাদ আবার জানাচ্ছি আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। নমস্কার, খুব ভালো লাগলো এবং আমি সবার সর্বতোভাবে মঙ্গল কামনা করি এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা একটা কঠিন পরিবেশের মধ্যে দিয়ে, পরিস্থিতির মধ্যে দিয়ে গত 2 বছর ধরে এগিয়েছি। আমরা হারিয়েছি অনেক, কিন্তু পেয়েছিও অনেক কিছু। আমরা সবাই আশা করছি এবার তার থেকে বেরিয়ে গিয়ে আমরা আবার নতুন করে আমাদের যে জীবনযাত্রা সেটা নির্বাহ করতে পারবো। আপনাদেরও অনেক ধন্যবাদ। আমরা শেষ করছি আমাদের এই চিকিৎসকদের সঙ্গে যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার যে বিশেষ অনুষ্ঠান, সেটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। नमस्कार। Dr. Ken Salbarima, chronic kidney disease, rheumatoid arthritis, chronic gastritis, piles, constipation, thyroid, liver अनि अन्य रोगहरूको सफलतापूर्वक प्राकृतिक चिकित्सा गराइन्छ। अहिले इजरायलमा छु, जुन चाहिँ मेरो क्रिएटिनिन लेभल थियो त्यो पनि घटेर 139 भयो। यसले मलाई धेरै नै हेल्प गर्यो। अस्ति टेस्ट गर्दा चाहिँ किडनी चाहिँ सबै क्लियर भएको रहेछ, खुसी लाग्यो। खाएर चाहिँ सबै जाती भयो। क्रोनिक चाहिँ छ भने जिन्दगीभरिको प्रब्लम सल्भ हुन्छ। यहाँको दबाई एकदमै लाग्यो मलाई। खुसी छु, कुनै साइड इफेक्ट छैन। सम्पर्क गर्नुहोस् डाक्टर केन सालबारी कॉम्प्लेक्स नियर यंग्स कैफे, सालबारी, सुकुन। महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, RR कैबल्स, क्रेबट्री, लेग्रेंट, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत हैं। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी, 9932018834। के तपाईले सिलिगुडीमा घर लिने सोचिरहनु भएको छ? याद राख्नुहोस्, घर राम्रो बनेको होस्, छिमेकी पनि राम्रो होस् अनि स्थान पनि सही होस्। चम्पासरी स्थित मनकामना 7 यी सबै कुराहरूलाई ध्यानमा राखेर बनाएको छ। यहाँ 30 देखि 45 लाख भित्रमा 2 BHK देखि 3.5 BHK सम्म फ्ल्याट पाउन सक्नुहुनेछ। ल्यान्डस्केप एम्युनिटिजका साथमा रोपटप एम्युनिटिज र स्काई वकको सुविधा पनि रहनेछ। चाँडो गर्नुहोस्, 15 अप्रिलदेखि यसको मूल्य वृद्धि हुनेछ। मनकामना 7, सम्पर्क नम्बर 9593517500, चम्पासरी, सिलगढी। सर मिठाई खाइए सर, बिटिया ने 12वीं पास कर लिया। अरे वाह, आगे की पढ़ाई का क्या सोचा? अरे कहाँ गुंजाइश है। ना ना ना, जरूरत गुंजाइश की नहीं, समझदारी की है। अरे आज ही बिटिया का एडमिशन DPMI में करवा दीजिए। DPMI? बच्चे पिछले 20 सालों से पैरामेडिकल का नामी इंस्टीट्यूट है। DPMI के पास आउट्स की डिमांड आज सिर्फ देश में ही नहीं बल्कि विदेशों में भी है। और हाँ, ये सब तुम्हारे बजट। DPMI, सम्मान के साथ सुनिश्चित रोजगार।